উঠছে, বাকি 8টি পরিবার চরম দারিদ্র সীমার নিচে আছে। কিন্তু এই পরিবারগুলা এই 8 মাসে কি উচিত ছিল? এই পরিবারগুলিকে সর্বাত্মক সাপোর্ট দাও। প্রথম কাজটি তো তাদের এইটা করা উচিত ছিল, ছিল না বলেন? অথচ এই পরিবারের ভয়ঙ্কর খারাপ অবস্থা, নির্বাচন করে। আরে বিএনপি কি নির্বাচন নতুন করে করে? বিএনপি তো 17 বছর যাবত নির্বাচনের কথা বলে। তা নির্বাচনের কথা বললে কি অপরাধ? দীর্ঘ সময় 40-45 বছর রাজনীতির জীবন, এবং এরা এই বয়সে শেখ হাসিনার বিরুদ্ধে যখন সিনিয়র নেতাদের খুঁজতো, তখন এই সমস্ত নেতারা কিন্তু একমাত্র শেখ হাসিনার মোকাবেলা করত। এত বয়সে তারা কিন্তু বারবার করে জেলে গিয়েছে। মেধার সাথে সবসময় তুলনা করেন না, রাজনীতি একটা ভিন্ন জিনিস। কারণ রাজনীতি করতে গেলে অন্য রকমের মেধা। যেই সময় মেধাবীরা, বিশেষ করে এখন বড় বড় যারা করে, তারা বই পড়েছে, সেই সময় রাজনীতিবিদরা মানুষকে পড়েছে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন সহযোগিতা করছেন না, কিংবা বিএনপির, দেখুন বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে। বিএনপি সহযোগিতা করছে বিধায়ী, এটা আমি পূর্বে বলেছি, আরেকবার বলতে চাই, বিএনপি সহযোগিতা করছে, বিএনপি মানে সহযোগিতা করছে বিধায় এই সরকারটি এখনো স্মুথলি চলছে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কেউ কিন্তু ভিজিবল না, আর কাউকে দেখা যায় না, আর কারো কিন্তু জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। জনগণ, এই জনগণে কি অবস্থায় আছে না আছে তা কিন্তু তাদের খবর নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজটি কি ছিল বলেন? প্রথম কাজটি ছিল জুলাই আগস্টে গণহত্যাকারী যে সমস্ত যারা গণহত্যার শিকার হয়েছে তাদের পরিবারকে এবং সেই সেই গণহত্যাকারীদের একটা প্রকৃত লিস্ট বের করা, এবং সেই সমস্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা। এবার বলতে পারেন বিএনপি করেছে কিনা, অনেকে প্রশ্ন তোলে, বিএনপি করেছে। এই যে এই ঈদকে কেন্দ্র করে জিয়াউর রহমান ফাউন্ডেশন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সারা বাংলাদেশের যত এই গণহত্যায় নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে আমরা গিয়েছি সামান্য ঈদ সামগ্রী নিয়ে, এবং অল্প সংখ্যক অর্থ সামগ্রী নিয়ে। এবং আমরা সেখানে গিয়ে তাদের যে দুরবস্থা দেখেছি, আমি বলি, আমার মাদারীপুর সদর এবং রাজরের 9টি পরিবার যারা তাদের স্বজন হারিয়েছে, 9টি পরিবারের একটি পরিবার একটু কোনো রকম আছে, বাকি 8টি পরিবার চরম দারিদ্র সীমার নিচে আছে। কিন্তু এই পরিবারগুলা এই 8 মাসে কি উচিত ছিল? এই পরিবারগুলিকে সর্বাত্মক সাপোর্ট দাও। প্রথম কাজটি তো তাদের এইটা করা উচিত ছিল, ছিল না বলেন? অথচ এই পরিবারের ভয়ঙ্কর খারাপ অবস্থা, একটা শুধু এক্সাম্পল আপনাকে দিতে চাই। একটা পরিবারের শহীদ হয়েছেন, তার 3টা সন্তান রেখে, এখন বাবা মা তাদের আর্থিক অবস্থাও ভালো না, তারা ওই 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 তার ওই শহীদের স্ত্রী এবং 3টি সন্তানকে অ্যাকসেপ্ট করছে না। এখন ওই মহিলা কোথায় যাবে? তাকে ওই ঘরেও থাকতে দিচ্ছে না। পরে সে কোন রকম 4টা, মানে আমরা যখন গিয়েছি তখন বারবার করে বলছিল যে আমি কিন্তু ভিন্ন খাই। তার মানে সে বুঝাতে যাচ্ছে তার শ্বশুর তাকে কোনো করছে না। তখন জিজ্ঞেস বলে কি, এই যে 4টা দিন আমি ভাড়া নিয়ে এর নিচে আমি থাকি। অথচ এটা কি থাকা উচিত ছিল বলেন? প্রথমেই তো উচিত ছিল ওই পরিবারগুলো। হ্যাঁ, আর একটা পরিবারের কথা বলি। আর একটা পরিবারে মেয়েটি 7 মাসে যখন ওর গর্ভ, তখন ওর হাজবেন্ড মারা যায় 23 বছর বয়সে। মেয়েটির বয়স হলো 16-17 বছর হবে, এবং ওরা পছন্দ করে বিয়ে হয়েছে। এখন শ্বশুর তাকে ঘরে নিচ্ছে না। ও এখন ওই মেয়েটা কি করবে? মেয়েটাকে আশ্রয় দিয়েছে একটা গ্যারেজের মধ্যে। কি যে করুণ অবস্থা! এইরকম কি পরিণতি থাকার কথা ছিল? আর একটি পরিবারের কথা বলি। আর একটি পরিবারের হচ্ছে 2 বোন, মা, কোনো জায়গা নেই। যে মায়ের বাবার বাড়িতে গিয়েছে, বাবার বাড়িতে তার কোনো জায়গা নেই, সেখানে সে চাচার একটা ভাঙ্গাচোরা জায়গায় সে নিচ্ছে। কিন্তু তাদের কি এই অবস্থায় থাকা উচিত ছিল বলেন? এই পরিবারগুলোকে সবার আগে সহায়তা দেওয়া উচিত ছিল না? তাহলে সেইগুলো না করে শুধু বারবার করে বিএনপি নির্বাচন চাই কেন? এখন ওই পরিবারগুলো সারাক্ষণ খুঁজতেছে, ওই পরিবার সহ এবং অন্যান্য আরো যারা গ্রামগঞ্জে যেখানেই যান না কেন, সত্যিকার অর্থে মানুষ যখন অসহায় অবস্থায় থাকে তখন কিন্তু তারা
ওই 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 এলাকার নেতাকে তার কাছে বিভিন্ন সাহায্য যায়। তো সেই সেই নেতৃত্ব তো এখন নাই। সেই জায়গায় বিএনপি তাদের সাধ্য মতো যতটুকু আছে সেটা কিন্তু করে যাচ্ছে। কিন্তু একটা নির্বাচিত এমপি কিংবা নির্বাচিত অন্যান্য যারা থাকে তাদের যে রাইটস থাকে আর একজন নেতার কি সেটা থাকে, সেগুলো করতে গেলেও তো অনেক সমালোচনার মুখে থাকে। আর আমার আরেক ভাই বলল যে আরেক ভাই অথবা আমার এই সহ আলোচক যারা, বিশেষ করে ফারুক আমি ভাই আপনাকে বলছেন, মানে ফারুক এক ভাই দশক বলছেন যে বিএনপি খালি নির্বাচন করে। আরে বিএনপি কি নির্বাচন নতুন করে করে? বিএনপি তো 17 বছর যাবত নির্বাচনের কথা বলে। তা নির্বাচনের কথা বললে কি অপরাধ? বিনা নির্বাচনে থাকবে যারা একদিনের জন্য, শুনেন হাসিনা একদিনের জন্য এক কলম এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লেখে নাই, একদিনের জন্য রাজপথে যায় নাই, একদিনের জন্য মামলা খায় নাই, একদিনের জন্য হামলা শিকার হয় নাই। তারা এসে এখন বহল তবিয়তে আছে। আর এই যে 36 দিনের আন্দোলনে শুধু কি ছাত্র ভাইয়েরা আর শুধু কি এরাই ছিল? আমাদের ছাত্র দল ছিল না? আমরা ছাত্র জনতারা ছিল না? কিন্তু তারা তো কেউ, তাদেরকে এই যে এখন অনেকে বলে বিএনপি জাতীয় সরকার চায় নাই। জাতীয় সরকার, বিএনপি তো ওই অনির্বাচিত ভাবে ক্ষমতায় যেতে চায় নাই। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চেয়েছে। এবং বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে এখন যদি এই যে আমার ভাইরা সরার ভাই বললেন, ফারুক ভাই বললেন, আমার তিন যে প্রশ্নকর্তা তারা বললেন বিএনপির এখন অনেক কিছু মানে বিতর্ক সৃষ্টি করছে কিংবা বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। ঠিক আছে, সে তার মাপকাঠি কি বলেন? তার মাপকাঠি হলো নির্বাচন। আসেন নির্বাচনে যাই। সেই নির্বাচনের কথা বললে তো আপনাদের মাথা গরম হয়ে যায়। নির্বাচনে যেতে তো আপনারা ভয় পান। আমরা কোথায় বলেন যে এই সারা পৃথিবীর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল যেই পদ্ধতি, সেটা হচ্ছে নির্বাচন এবং গণতন্ত্র। সেই কথাটা বললে এখন আমরা অপরাধী হচ্ছি। যেমন 17 বছর হাসিনার কাছে অপরাধী হয়েছিলাম, এখন আমাদের এই কিছু সংখ্যক এই যারা মানে এখন মেধার কথা বলতেছেন কিংবা বিএনপির রূপ ধারণ করে এখন অন্য অন্য কথা বলছেন, তারা সেই 17 বছর ফ্যাসিস্টের কথাই একই সুরে কথা বলছেন। কেন বিএনপি নির্বাচনের কথা বলে? বিএনপি নির্বাচনের কথা ছাড়া আর কি বলবে বলে? আপনাদের কিছু নেতা নিয়ে অনেক বিতর্ক, বিশেষ করে মির্জা ফখরুল, মানে না, মির্জা আব্বাস, তারপরে আরো হারুনুর রশিদ, তারপরে রুমিন ফারহানা, ওনাদেরকে নিয়ে খুবই সোশ্যাল মিডিয়া অনেকে, আমাদের একজন দর্শকও বলে গেছে যে দেখেন ওনারা এই সময় ওনাদের এই কথাবার্তা। যে না মির্জা আব্বাস বলেন কিংবা অন্যান্য যারা বলেন, এদের কিন্তু দীর্ঘ সময় 40-45 বছর রাজনীতির জীবন। এবং এরা এই বয়সে শেখ হাসিনার বিরুদ্ধে যখন সিনিয়র নেতাদের খুঁজতো, তখন এই সমস্ত নেতারা কিন্তু একমাত্র শেখ হাসিনার মোকাবেলা করত। এত বয়সে তারা কিন্তু বারবার করে জেলে গিয়েছে। মির্জা আব্বাস সম্পর্কে অনেক অনেক কথা বলি, কিন্তু মির্জা আব্বাস সম্পর্কে আমি বলি, মির্জা আব্বাসের এলাকায় যান, এমন কোনো ঘর নাই যে ঘরে মির্জা আব্বাস যখন এমপি ছিল কিংবা মেয়র ছিলেন, যে ঘরের যুবক মানে চাকরিজীবী, চাকরি পাওয়ার প্রত্যাশী, সে চাকরি পায় নাই। মির্জা আব্বাস একদম নিজে ডেকে ডেকে লিস্ট করে করে তাদেরকে কিন্তু চাকরি দিয়েছেন। বা তার ঢাকা ব্যাংক নিয়ে কথা বলেছেন। ঢাকা ব্যাংকে আপনি যান, বিএনপি ছাড়া আর কোনো কোনো পাবেন কিনা, একদম লিস্ট করে করে উনি বিএনপির ছাত্র দলের কিংবা এই বিএনপি পরিবারের সবাইকে কিন্তু চাকরি দিয়েছেন। এখন ওনাকে নিয়ে নানা রকমের বিতর্ক করছে, বিতর্ক করলে করতেই পারে, কিন্তু রাজনীতি দীর্ঘ রাজনৈতিক জীবনে চলার পথে আমি জানি না, ভুলভ্রান্তি সমস্ত মানুষেরই হয়, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না হয়, কিন্তু এদের যত পজিটিভ দিক আছে। এবং দেখেন যে এই মির্জা আব্বাস বলেন কি আরো কয়েকজনের নাম বললেন কিংবা আমাদের বিশেষ করে মহাসচিবের কথা বললেন। এই মহাসচিব, আমি আর একটা ইস্যু বলেছি, এখানেও বলি, উনি একজন মন্ত্রীর ছেলে। উনি নিজে ঢাকা কলেজের একজন শিক্ষক, বিখ্যাত শিক্ষক, এবং ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরাট একটা আছে। এবং উনি বিএনপির সময় কিন্তু মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। অথচ উনি আবার বিএনপির দীর্ঘদিনের মহাসচিব। অথচ উনি কিন্তু উত্তরায় একটা ভাড়া বাসায় উনি থাকতেন, এবং এখনো কিন্তু উনি ভাড়া বাসায় থাকেন। এটা চিন্তা করা যায়। ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন এখন কেউ তুললে এটা কি এই জাতি বিশ্বাস করবে? তো এখন ওনাদেরকে বিতর্কিত করা, এই সমস্ত বিতর্কিত করা মানে বিরাজনীতি করার লক্ষণ। রাজনীতিবিদদের বিতর্কিত করা মানে
এই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া। এরকম সৃজনশীল, এরকম পরিচ্ছন্ন নেতাদেরকে বিতর্কিত করলে আগামীতে দিনে আর কোনো ভালো নেতারা কিন্তু রাজনীতি করতে আসবে না। এই 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 ধরনের বিতর্ক না করাই ভালো। আর আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদদের আপনারা বিতর্কিত করেন না, এবং রাজনীতিবিদরা সাথে মেধার সাথে সবসময় তুলনা করেন না। রাজনীতি একটা ভিন্ন জিনিস, কারণ রাজনীতি করতে গেলে অন্য রকমের মেধা। যেই সময় মেধাবীরা বিশেষ করে এখন বড় বড় যারা এই করে তারা বই পড়েছে, সেই সময় রাজনীতিবিদরা মানুষকে পড়েছে, মানুষের সমস্যা নিয়ে সারাক্ষণ তাদের পাশে থেকেছে। কাজেই রাজনীতি করা আর এই বই পড়ার মধ্যে কিছুটা হলো ডিফারেন্স আছে। একজন রাজনীতিবিদ একজন মানুষের চোখ দেখলে, একজন মানুষের মানে চলাফেরা দেখলে সে যেভাবে বুঝতে পারবে, একজন বই পড়া লোক বুঝতে গেলে তাকে ওই বইয়ের আশ্রয় নিতে হবে, বইতে যাইতে হবে। কাজে রাজনীতিবিদদের সাথে মেধাবীদের দরকার, অবশ্যই দরকার। সেই জন্যই আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষের ব্যবস্থা করেছি। মেধাবীরা অবশ্যই উচ্চ কক্ষে আসবেন, যেটা আমেরিকাতে হয়, এরকম হবে। কিন্তু সমস্ত রাজনীতিবিদদের আপনারা কলঙ্কিত করেন না। কলঙ্কিত করলে এই জাতি দুর্বল হবে, এই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হবে। সেই জায়গায় আপনারা যেন না, সেই জায়গায় গেলে সেটার পরিণতি খুব বেশি ভালো হবে না। যারা সত্যিকার অর্থে ভালো রাজনীতি করে তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে বিতর্কিত করেন না। এটাই হলো আমার বক্তব্য।